All right. Welcome to the platform of Biological Code. আমি মোহাম্মদ সালাউদ্দিন তোমাদের জুলজি মেন্টর। তো আজকে আমরা ক্লাস 11 এর কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন চ্যাপ্টারের লেকচার 6 করব। আজকের লেকচারে আমরা কি কি পড়বো দেখো। আমরা আগের লেকচারে কি পড়েছি? হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্ল্যান্ড, তারপরে হাইপোথ্যালামাস থেকে কোন কোন হরমোন রিলিজ হয়, তাদের কাজ, পিটুইটারি হরমোন গ্রন্থি থেকে কোন কোন হরমোন রিলিজ হয়, তাদের কাজ আমরা কমপ্লিট করেছি। আজকে আমরা দেখব যে হরমোনের অতিরিক্ত ক্ষরণ বা হরমোনের অতি অল্প ক্ষরণে কোন কোন রোগ হয়, ঠিক আছে। আর আমরা কি দেখব? পজিটিভ ফিডব্যাক এবং নেগেটিভ ফিডব্যাক, পিনিয়াল গ্ল্যান্ড এবং থাইমাস গ্ল্যান্ড। চলো আজকে লেকচার শুরু করছি। এবং লেকচার শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা এনসিইআরটি বুক এখনো পাশে রাখোনি পাশে রাখো একটা, এবং তোমাদের খাতা কলম যা তোমাদের সামগ্রীর দরকার নিয়ে বসে যাও, ঠিক আছে। তো চলো লেকচার শুরু করছি। ফার্স্ট অফ অল আমরা রোগ সম্বন্ধে পড়ব। তো দেখো আমরা কি বলেছি যে হরমোন আমাদের শরীরের কে কোঅর্ডিনেশন করে, কন্ট্রোল করে, রেগুলেট করে, এত কাজ করে। তাহলে যখন আমাদের শরীরকে রেগুলেট করছে, তাহলে যদি এদের পরিমাণ যদি কম হয়ে যায় সেটাও খারাপ, আবার যদি এদের পরিমাণ যদি বেশি হয়ে যায় সেটাও খারাপ। তাই আমাদেরকে কি করতে হবে? সবসময় ব্যালেন্সে রাখতে হবে, কারণ আমাদের শরীরটা কি সবসময় চাই সাম্য অবস্থায় থাকতে। কোনো জিনিসকে অতিরিক্ত বেশি সহ্য করতে পারে না, বা শরীরে ওই জিনিসটার ঘাটতি এটাও সে সহ্য করতে পারে না। তাই কি করতে হবে? সাম্য অবস্থায় একটা সমান মাপে রিলিজ করতে হবে। যেমন ধরে নাও যে হাইপোথ্যালামাস যদি তার রিলিজিং হরমোন গুলোকে বেশি বেশি করে ক্ষরণ করে, তাহলে এক হিসেবে পিটুইটারি গ্রন্থি কি করবে? ওই হরমোনের আদেশ অনুযায়ী তার স্টিমুলেটিং হরমোনকেও রিলিজ করবে বেশি করে। এবার পিটুইটারি যে হরমোনটা ক্ষরণ করছে, সেই হরমোনটা আবার যে গ্ল্যান্ডের উপর গিয়ে প্রভাব ফেলবে, সেই গ্ল্যান্ড থেকে যে হরমোন ক্ষরণ হবে, সেই হরমোনের ক্ষরণও কি হবে? বেশি বেশি হয়ে যাবে, যার ফলে রক্তে ওই হরমোনটার প্রভাব বেশি হবে এবং মানুষের রোগ হবে, ঠিক আছে। দেখো আমাদের সুপার মাস্টার গ্ল্যান্ড বা আমাদের এসএমজি বলতে আমরা কাকে জানি? হাইপোথ্যালামাসকে। তাহলে এই হাইপোথ্যালামাস যদি কি করে, তার রিলিজিং হরমোন, এবার একটা রিলিজিং হরমোন ধরলাম TSH/RH, ধরে নাও এর যে মাত্রা বাড়িয়ে দিল, এর মাত্রাটাকে প্রথমে বাড়িয়ে দিল, মানে ধরো বেশি করে ক্ষরণ হচ্ছে। তাহলে এই হরমোনটা কোথায় যাবে? এই হরমোনটা যাবে অ্যান্টেরিয়র পিটুইটারিতে, ক্লিয়ার? এবার যখন TSH/RH অ্যান্টেরিয়র পিটুইটারিতে যাবে এবং ওখানে গিয়ে কাকে বলবে? অ্যান্টেরিয়র পিটুইটারিকে বলবে যে তুমি TSH হরমোনটাকে ক্ষরণ করো বেশি করে, কারণ আমি যেহেতু TSH/RH ক্ষরণ করছি, তুমি TSH হরমোন ক্ষরণ করো। এবার TSH ক্ষরণ যদি বেশি হয়ে যায়, তাহলে এটা কোথায় যাবে? থাইরয়েডে যাবে, থাইরয়েড গ্ল্যান্ডে যাবে। থাইরয়েড গ্ল্যান্ডের থেকে আবার কোন হরমোন তখন ক্ষরণ করাবে? থাইরক্সিন, ঠিক আছে। মানে আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি? থাইরক্সিন হরমোনের প্রভাব বেশি হচ্ছে। এবার এই প্রভাব যদি বেশি হয়ে যায়, মানে যদি বেশি বেশি ক্ষরণ হয়, তাহলে কি হবে? ব্লাডে থাইরক্সিনের প্রভাব বেড়ে যাবে, যার ফলে আমাদের বিভিন্ন রোগ হবে। বা কি হবে সেটা আমরা যখন থাইরয়েড গ্ল্যান্ড পড়বো, মানে যখন আমরা এই লাস্ট প্রোডাক্ট যখন পাবো আমরা এই যে থাইরক্সিন, তখন আমরা এর ডিসঅর্ডার গুলো আলোচনা করে দেব। কি রোগ হয় তখন আমরা গিয়ে বুঝতে পারবো। তো আপাতত এইটা মনে রাখো যে TSH/RH যদি বেশি ক্ষরণ হচ্ছে, তো তার প্রভাবে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে TSH এর কি হবে? ক্ষরণ বেড়ে যাবে, যার ফলে থাইরয়েড গ্ল্যান্ড থেকে ক্ষরিত থাইরক্সিন হরমোন এরও কি হবে? ক্ষরণ বেড়ে যাবে। এবার এর ক্ষরণ বেড়ে গেলে ব্লাডে আসবে, যার ফলে আমাদের বিভিন্ন রোগ হবে। তো এখানে দেখো আমি পজিটিভ ফিডব্যাক আর নেগেটিভ ফিডব্যাকের ব্যাপারটা বলে দিচ্ছি।
খুব ভালোভাবে লক্ষ্য করলে একটা জিনিস দেখো, এর পরিমাণ যখন বাড়ছে, তখন কি হচ্ছে, এর মাত্রাও বেড়ে যাচ্ছে। এবার এর মাত্রা বাড়লে এরও বাড়ছে, তাই তো। একরকম ভাবে যদি TSH/RH এর মাত্রা যদি কমে, মানে পরিমাণ কথা যদি কমে, ক্ষরণের মাত্রা যদি কমে, তাহলে TSH এর ক্ষরণের মাত্রাও কমবে। তার ফলে থাইরয়েডের ক্ষরণের মাত্রাও, মানে থাইরক্সিন হরমোনের ক্ষরণের মাত্রাও কমবে। তাহলে এখানে পজিটিভ ফিডব্যাক ব্যাপারটা দেখো খুব সহজে আমরা বুঝতে পারবো। এ যখন বাড়ছে তখন এও বাড়ছে, আবার এও বাড়ছে। আবার যখন এ কমছে তখন এই হরমোনটাও কমছে, তার প্রভাবে এই হরমোনটাও কমছে। মানে বাড়লে যদি প্রত্যেকে বাড়ে এবং প্রত্যেকে যখন কমছে, তখন আমরা একে কি বলছি, পজিটিভ ফিডব্যাক। মানে প্রত্যেকেই দেখো সমানুপাতিক একটা সম্পর্ক, প্রত্যেকেই বাড়ছে এবং প্রত্যেকেই কমছে। এমন না যে TSH/RH বেড়ে গেল নিয়ে TSH কমছে, এমন না, প্রত্যেকেই বাড়ছে বা প্রত্যেকেই কমছে। তখন একে কি বলবো আমরা, পজিটিভ ফিডব্যাক। ঠিক আছে, তাই নেগেটিভ ফিডব্যাকটাই আমরা একে কি বললাম, এই পুরোটাকে আমরা বলছি পজিটিভ ফিডব্যাক। ঠিক আছে, নেগেটিভ ফিডব্যাকটা কি দেখো, থাইরক্সিনের ক্ষরণ যদি রক্তে বেড়ে যায়, দেখো প্রত্যেকের নির্দিষ্ট হরমোন, আমি কি বললাম যে হরমোন নির্দিষ্ট মাত্রায় ক্ষরণ হবে। এবার যখনই এর পরিমাণ যখন স্বাভাবিকের থেকে যখন বেশি হতে থাকবে, তখন এই নিজে গিয়ে একে বলবে যে বাস আমার এতটুকুই দরকার ছিল ক্ষরণ হওয়ার, এর থেকে বেশি হওয়া কিন্তু আমার পক্ষে, আমার মনে হয় উচিত হবে না। কারণ যদি আমি এত অতিরিক্ত ক্ষরণ হই, তাহলে এই ব্যক্তিটারই ক্ষতি হবে। তাই আমার এতটুকু দরকার ছিল, বাস আমার কাজ হয়ে গেছে, এবার তুমি ক্ষরণ হওয়া বন্ধ করো। মানে এই ধরে নাও সব থেকে উপরে মহারাজা, এ হচ্ছে মন্ত্রী, আর এ হচ্ছে কি সাধারণ প্রজা। এবার মহারাজ আদেশ দিয়েছে মন্ত্রীকে যে যাও কর আদায় করো প্রত্যেকের কাছে। তখন সেই হিসেবে তো মন্ত্রী তো এদিকেই বুঝে নিবে কর দাও করে, কারণ রাজাকে সেই হিসাব দিতে হবে। তাহলে এবার যদি কি করতে হয়, এবার যদি যখন অতিরিক্ত যখন কর নিচ্ছে, এই কিন্তু আর দিতে পারছে না, প্রজা কিন্তু আর দিতে পারছে না যে আমার এতটুকু ক্ষমতা ছিল, এর বেশি কিন্তু আমি দিতে পারবো না। তাহলে মন্ত্রীকে যদি বলে যে আমি পাচ্ছি না মন্ত্রী মশাই, আমাকে ছেড়ে দিন, তাহলে কি মন্ত্রী শুনবে না? তো ডাইরেক্ট কাকে বলতে হবে, রাজার কাছে গিয়ে আর্জি করতে হবে। তাহলে রাজাকে কাছে গিয়ে আর্জি করলে রাজা যদি শোনে, তাহলে বাস মন্ত্রীও আর কিছু বলবে না, তাই তো। তো ওরকম ব্যাপার। তার থাইরক্সিন যখন ক্ষরণ বেশি হয়ে যাচ্ছে, যখন তার মনে হচ্ছে যে বাস আমার এতটুকুই দরকার ছিল, এর বেশি হলে ক্ষতি হবে, তখন থাইরক্সিন এবার TSH/RH কে গিয়ে বলবে যে বাস আমার এতটুকুই ছিল দরকার, এর বেশি কিন্তু ক্ষরণ হওয়াটা ঠিক হবে না। তাই তুমি কি করো, TSH কে বলো সে যেন কি করে, তার ক্ষরণ হওয়াটা বন্ধ করে। তখন এবার কি করবে, TSH কে বলবে যে বাস তুমি ক্ষরণ হওয়া বন্ধ করো, আর দরকার নেই, বাস। তাহলে দেখো এর পরিমাণ, মানে থাইরক্সিনের পরিমাণ ব্লাডে যখনই বাড়ছে, তখন কি হচ্ছে আমাদের TSH/RH এর মাত্রাকে কিন্তু কম হতে হচ্ছে। বা যদি ব্লাডে থাইরক্সিনের প্রভাব যদি কমে যায়, তখন কি হবে, তখন আবার এই TSH/RH এর মাত্রাকে বাড়তে হবে। মানে এ কমলে একে বাড়তে হবে, আর এ যদি বাড়ে একে কিন্তু কমতে হবে। বুঝতে পারলা? এটা হচ্ছে ব্যাপার। তো এই যে সম্পর্ক, এই সম্পর্কটাকে বলা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। কি বলা হবে একে বলা হবে নেগেটিভ ফিডব্যাক। আই হোপ এটা তোমাদের কাছে ক্লিয়ার হলো। পজিটিভ মানে কি, প্রত্যেকে বাড়বে বা প্রত্যেকে কমবে। আর নেগেটিভ মানে কি, যখন এ বাড়ছে এ কমছে, আর এ কমলে এ বাড়ছে, এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। ঠিক আছে, ক্লিয়ার। এবার আমরা কোথায় ছিলাম, রোগে ছিলাম, ডিসঅর্ডারস, এখানে আমরা ছিলাম। তো আজকের লেকচারে আমরা যে হরমোনের ডিসঅর্ডার পড়বো, সেটা হচ্ছে কি গ্রোথ হরমোনের। তো ডিসঅর্ডার,
দেখো কি আমরা আজকে পড়বো গ্রোথ হরমোনের হাইপার সিক্রেশন এবং হাইপো সিক্রেশন। তাহলে যদি গ্রোথ হরমোনের বেশি সিক্রেশন হয় তাহলে গ্রোথ হরমোনের বেশি সিক্রেশনকে আমরা বলছি কি হাইপার সিক্রেশন, আর যখনই কম ক্ষরণ হচ্ছে তাকে বলছি হাইপো সিক্রেশন। ঠিক আছে, এবার যখনই গ্রোথ হরমোনের বেশি সিক্রেশন হবে তখন কি হবে, আমাদের হাড় মানে আমাদের বোন, তারপরে চামড়া, ত্বক, পেশি সবেরই কি হবে, বৃদ্ধি ঘটবে। তো স্বাভাবিক যদি বৃদ্ধি ঘটে তো ঠিক আছে, কিন্তু যখনই হাইপার ক্ষরণ হবে, তো যদি স্বাভাবিকের থেকে যদি উচ্চতা যদি বেশি হয়ে যায় কোনো একজন ব্যক্তির, তখন তাকে বলা হবে কি জাইগেন্টিজম। অর্থাৎ স্বাভাবিকের থেকে বেশি হয়ে গেলে সেটা হচ্ছে এক প্রকারের রোগ, তখন সেটাকে আমরা বলবো কি জাইগেন্টিজম। এবং এটা কখন হয়, অবশ্যই এটা হয় চাইল্ডহুড টাইমে। কখন হচ্ছে, যখন কেউ একজন বাচ্চা অবস্থায় আছে, তো একে বলা হচ্ছে কি জাইগেন্টিজম। এবার মানুষের গ্রোথ স্বাভাবিক কখন হয়, তো এটা চাইল্ডহুড টাইম হলো। এই যে আমাদের বোন, এই বোনে আমাদের কি থাকছে, এই যে আমাদের বোন, এই বোনে আমাদের থাকে কি এপিফাইসিয়াল প্লেট। কি থাকে, এই বোনে আমাদের থাকে এপিফাইসিয়াল প্লেট। ঠিক আছে, এভাবে থাকে আমাদের কি এপিফাইসিয়াল প্লেট। তো মানুষের গ্রোথ দেখো কতদূর পর্যন্ত হবে, যতক্ষণ না কি হয়, এই যে প্লেট দুটো যতক্ষণ না এরা ধরে নাও এভাবে যতক্ষণ আছে, এভাবে থাকলে কি হবে, মানুষের লম্বায় গ্রোথ হবে। এবার যখনই এপিফাইসিয়াল প্লেট গুলো এভাবে বন্ধ হয়ে গেল, তখন কি হলো, মানুষের গ্রোথ কিন্তু কি হলো, স্টপ হয়ে যাবে, থেমে যাবে। ঠিক আছে, তো আমাদের এই যে গ্রোথ হরমোন সে কি করে, এই এপিফাইসিয়াল প্লেট গুলোকে বন্ধ হতে দেয় না, যার ফলে কি হয়, মানুষটার গ্রোথ হতেই থাকে। এবার অতিরিক্ত যখন গ্রোথ হবে তখন কি হবে, মানুষটা জাইগেন্টিজম হয়ে যাবে, ওটা এক প্রকারের রোগ। এবার এখানে আরেকটা জিনিস বলছি, যে ধরে নাও কোনো একজন ছেলের, সে মেয়ে হোক বা ছেলেই হোক, তার 15 বছর বয়স পর্যন্ত মোটামুটি স্বাভাবিকের থেকে একটু কম গ্রোথ হয়েছে, অতটা ভালো গ্রোথ হয়নি। এবার 18 বছর বয়স যখন হয়ে গেছে, মানে যখন সে অ্যাডাল্ট হয়ে গেছে মোটামুটি, তখন কি হবে, 18 বছরে হঠাৎ করে তার গ্রোথ স্টার্ট হয়ে গেল, হঠাৎ করে, মানে পিটুইটারি গ্ল্যান্ডের কি হলো, সে বেশি বেশি করে গ্রোথ হরমোনটাকে ক্ষরণ করতে স্টার্ট করে দিল। এবার পিটুইটারি গ্ল্যান্ড ক্ষরণ করতে স্টার্ট করে দিয়েছে, কিন্তু ওই বাচ্চার তো গ্রোথ থেমে গেছে। তার মানে কি, ওই বাচ্চার বা মেয়েটার বা ছেলেটার কি হয়েছে, এপিফাইসিয়াল প্লেট বন্ধ হয়ে গেছে, যার ফলে তার গ্রোথ কি হয়নি, স্টপ হয়ে গেছিল। এবার যখনই পিটুইটারি হরমোন কি করবে, আচমকা গ্রোথ হরমোন স্টার্ট করে দেবে, ওই বাচ্চা কিন্তু কি হবে না, এই দিকে কিন্তু আর বাড়তে পারবে না, কারণ এপিফাইসিয়াল প্লেট যদি একবার বন্ধ হয়ে যায়, তুমি যতই চেষ্টা করো ও কিন্তু হাড়কে আর বাড়তেই দেবে না এইদিকে। কিন্তু গ্রোথ হরমোন তো চাপ দিয়েছে, তুমি বড় হও। তো এবার কি হবে, এই দিকে কিন্তু আর হাড়টা না বাড়তে পেরে এই পাশের দিকে কি হবে, বেঁকতে শুরু করবে, মানে এই দিকে বেঁকে যাবে, এবং এটা এই যে রোগটা অ্যাডাল্টহুড টাইমে হয়, যার ফলে আমাদের যে পাটা কি হচ্ছে, তখন বেন্ড হয়ে যাচ্ছে, বেন্ড বোন। এই যে রোগটা, এই রোগটাকে বলা হচ্ছে কি অ্যাক্রোমেগালি। এই রোগটাকে বলা হচ্ছে কি অ্যাক্রোমেগালি। ঠিক আছে, এবং এটা আমাদের কখন হচ্ছে, যখন অ্যাডাল্ট হচ্ছে বাচ্চা, অ্যাডাল্টহুডে কি হচ্ছে, এই রোগটা হচ্ছে। এবং এই যে অ্যাপিয়ারেন্স, একে বলা হয় কি গরিলা লাইক অ্যাপিয়ারেন্স, বা অ্যাপিয়ারেন্স লাইক গরিলা লাইক স্ট্রাকচার। অ্যাপিয়ারেন্স বলছি গরিলা লাইক স্ট্রাকচার বা গরিলা লাইক অ্যাপিয়ারেন্স, যাই হোক। তো কখন হচ্ছে, দেখো জাইগেন্টিজম কি হয়, যখন বাচ্চা চাইল্ডহুডের টাইমে থাকে, তখন যদি তার গ্রোথ হরমোন স্বাভাবিকের থেকে বেশি বেশি করে ক্ষরণ হয়, তাহলে তার হাড়,
বেশি, সমস্ত কিছু স্বাভাবিকের থেকে বেশি বাড়বে, যার ফলে তার হবে জাইগেন্টিজম। ঠিক আছে, এবার কারোর 15 বছরে কোনো গ্রোথ হয়নি, সেরকম 18 বছরে যদি হঠাৎ করে তার পিটুইটারি গ্ল্যান্ড থেকে গ্রোথ হরমোন বেশি ক্ষরণ হয়, তাহলে তার পা কিন্তু কি হবে, আর এইদিকে বাড়তে পারবে না, কারণ যেহেতু তার গ্রোথ স্টপ হয়ে গেছিল, তার মানে কি এপিফাইসিয়াল প্লেট, এই প্লেট কিন্তু বন্ধ হয়ে গেছে। তাই যেহেতু প্লেট বন্ধ হয়ে গেছে, সে কিন্তু আর এইদিকে পাকে বাড়াতে পারবে না। কিন্তু গ্রোথ হরমোন তো চাপ দিচ্ছে তুমি বড় হও, তাই কি করবে, এই দিকে বাড়তে না পেরে এবার কি হবে, এই পাটা এদিকে বেঁকে যাবে। এইকে বলা হচ্ছে কি অ্যাক্রোমেগালি, যেটা আমাদের কখন হচ্ছে, অ্যাডাল্ট হুড, মানে যখন বাচ্চা অ্যাডাল্ট হয়ে গেছে সেই টাইমে হচ্ছে, তো আমাদের পাটা বেন্ড হয়ে পড়ছে, যাকে বলা হচ্ছে কি বেন্ড বোন। এবং এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে গরিলা লাইক স্ট্রাকচার। তো এই আমরা দেখলাম কি গ্রোথ হরমোনের হাইপার সিক্রেশনে এরকম হচ্ছে, গ্রোথ হরমোনের হাইপার সিক্রেশনে এই দুটো রোগ হচ্ছে। তো যদি হাইপার সিক্রেশন ঘটে তাহলে কি হবে, এর ফলে যে রোগটা হয় তাকে বলা হচ্ছে ডোয়ার্ফিজম। এর ফলে যে রোগ হয় তাকে বলা হবে কি ডোয়ার্ফিজম। মানে বাচ্চাটা কি হবে না, গ্রোথ হবে না, মানে 18 বছর বা 16 বছরের একজন বাচ্চা যা হাইট কেমন হবে দেখতে, 10-11 বছরের একজন বাচ্চার মতো হবে। কিন্তু এরকম না, এখানে খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে তার গ্রোথ কম হয়েছে মানে তার যে বুদ্ধিসত্তা বা ইন্টেলিজেন্ট ক্ষমতা এটা যে কম হবে তা কিন্তু না। গ্রোথ হরমোন ব্রেন ডেভেলপমেন্টে কোনো এফেক্ট ফেলে না, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে গ্রোথ হরমোন ব্রেন ডেভেলপমেন্টে কোনো প্রভাব ফেলে না। সে হয়তো তার গ্রোথ হরমোন কম ক্ষরণ হলো সে বেটে হবে, বা যার গ্রোথ হরমোন বেশি ক্ষরণ হলো তার যে ব্রেন খুবই বেশি তা না, শুধু তার কি হবে হাইট বেশি হবে, কিন্তু ব্রেন 18 বছর যদি বয়স হয় তাহলে ওই 18 বছর বয়সেই হবে। বা 18 বছর বয়সে একজন বাচ্চা তার হাইট যদি ছোট হয় কিন্তু তার ব্রেন যে একজন 10 বছর বাচ্চার মতো হবে তা কিন্তু না, হাইট ছোট হতে পারে কিন্তু ব্রেন 18 বছরের একজন বাচ্চার মতনই হবে, এটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি কি বললাম, ইন্টেলিজেন্স কি হবে, নর্মাল ইন্টেলিজেন্স। ঠিক আছে, ইন্টেলিজেন্সি একদম পুরো নর্মাল থাকবে। ক্লিয়ার, এতটুকু আশা করি প্রত্যেকেরই ক্লিয়ার হয়েছে যে হাইপার সিক্রেশনে কি এবং হাইপো সিক্রেশনে কি। হাইপার সিক্রেশনে হলে বললাম জাইগেন্টিজম, যেটা চাইল্ডহুডে হয়, এবং আর কি অ্যাডাল্টহুডে কি হচ্ছে অ্যাক্রোমেগালি। তো যখন প্রশ্ন দিবে ভালো করে একবার দেখে নেবে যে কি চাইল্ডহুড বলেছে না অ্যাডাল্টহুড বলেছে। হাইপার সিক্রেশনে আমরা দেখলাম কি, মানে কম ক্ষরণে হচ্ছে কি মানুষ বেটে হয়ে পড়ছে, ডোয়ার্ফিজম হচ্ছে, হাইট ছোট হচ্ছে, কিন্তু তার ইন্টেলিজেন্সির ওপর কোনো প্রভাব পড়ে না, তার ইন্টেলিজেন্সি নর্মাল থাকবে, ব্রেন ডেভেলপমেন্টে কোনো প্রভাব পড়বে না। নেক্সট আমরা চলে যাব কি, আমরা এবার যাব পিনিয়াল গ্ল্যান্ড। আমরা কি পড়লাম, পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক, ডিসঅর্ডার পড়লাম। এবার আমরা যাব কি পিনিয়াল গ্ল্যান্ডে। খুবই ইন্টারেস্টিং একটা গ্ল্যান্ড এটা, পিনিয়াল গ্ল্যান্ডটা। এটা অনেক কিছু কন্ট্রোল করে আমাদের শরীরে। ঠিক আছে, সো লেটস টক অ্যাবাউট পিনিয়াল গ্ল্যান্ড। তো আমরা এবার কি নিয়ে কথা বলবো, পিনিয়াল গ্ল্যান্ড নিয়ে, তাই তো। প্রথমে এই পিনিয়াল গ্ল্যান্ডের লোকেশন কোথায় আমরা দেখে নিই। এই যে আমাদের ব্রেন, এই ব্রেনের যে ডাইনসেফালন কিসের পার্ট, আমাদের ফর ব্রেনের পার্ট, তাই তো। তো এই যে ডাইনসেফালন, এই ডাইনসেফালনের একদম পোস্টেরিয়র সাইডে অবস্থান করছে কি এই ছোট্ট গ্ল্যান্ডটি, যার নাম হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। তাহলে লোকেশন কি দেখলাম আমরা, কোথায় অবস্থান করছে, posterior side of ডায়ানসেফালন। ঠিক আছে, এবারে ডায়ানসেফালন বললাম কিসের পার্ট, এই ডায়ানসেফালনটা হচ্ছে ফর ব্রেনের পার্ট।
পার্ট অফ ফোরব্রেন। ঠিক আছে, তো এই যে পিনিয়াল গ্ল্যান্ড কি করে, একটা হরমোন ক্ষরণ করে যার নাম হচ্ছে মেলাটোনিন। তাহলে হরমোন ক্ষরণ করছে, তার নাম কি? হরমোনটার নাম হচ্ছে মেলাটোনিন। মেলাটোনিন। এই মেলাটোনিন হরমোনটা আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করে। কি করে দেখো, এই হরমোনটা আমাদের শরীরের যে আমরা দৈনন্দিন যে সমস্ত কাজগুলো করি, বিভিন্ন যে রুটিন অ্যাক্টিভিটি, বা ধরে নাও কেউ ডেলি 7টার সময় ঘুম থেকে ওঠে, বা কেউ হয়তো রাত্রে 10টার সময় হয়তো ঘুমাতে যায়, তো কি করবে, এই ভিত্তিতে তার রুটিনের ভিত্তিতে দৈনন্দিন কাজের ভিত্তিতে তার ব্রেনে কি করবে, একটা রুটিন ফিক্স করে দেবে। কি করবে, এই মেলাটোনিন হরমোনটা। ঠিক আছে, তো কি করছে এটা, এই হরমোনটা আমাদের ব্রেনে একটা বায়োলজিক্যাল ক্লক হিসেবে কাজ করছে। কি মেনটেন করছে এটা? মেনটেন বায়োলজিক্যাল ক্লক। ঠিক আছে, ধরে নাও তুমি প্রতিদিন দুপুর 1টার সময় লাঞ্চ করো, আজকে টিচার একটু এক্সট্রা ক্লাস নিয়ে ফেলেছে, ধরে নাও ক্লাস করতে করতে 2টো বা 1:30 এরকম বেজে গেছে, তো ওই যে একটা ওই টাইমটাতে তোমার কি হবে, পেটে একটা ভয়ঙ্কর কি হবে, গুড়গুড় শুরু হয়ে যাবে, পাশে বসে সব ছেলেগুলো যারা থাকবে তারা সব শুনতে পাবে। তো ওই যে টাইমটা গুড়গুড় মানে কেন হচ্ছে, কারণ আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল যে ট্র্যাক, সেগুলো কি হয় যখন নিজেদের কাজ করতে শুরু করে দেয়, তারা প্রেসার দিতে শুরু করে, কারণ তারা কি জানে 1টা বাজছে, ওদের মানে 1টা বাজছে কি মানে ওই টাইমটা তাদের ডেলি ফিক্স থাকে, ওই টাইমটা এবার কি হবে, খাবার আসবে। তোমার খাবার এসছে কি আসেনি সেটা কিন্তু ওরা দেখবে না, খাবার ভাবছে ওরা আসবে, তাই ওরা নিজেদের কাজ শুরু করে দেয়। কার জন্য করছে? এই মেলাটোনিন হরমোনের জন্য করছে। বা হয়তো কালকে তোমার একটা বড় এক্সাম আছে, আজকে রাত্রে 10টাতে তুমি প্রতিদিন ঘুমাও, তো আজকে তাই, কিন্তু আজকে তোমাকে পড়তে হবে কারণ কালকে তোমার এক্সাম। তো 10টার যে ওই টাইমটায় এমন একটা ভয়ঙ্কর ঘুম আসবে যেটা কন্ট্রোল করা খুবই মুশকিল, কিন্তু বাকি ওই 10-15 মিনিটের অপেক্ষা, ওই 10-15 মিনিট যদি তুমি একবার কাটিয়ে দিতে পারো তাহলে কিন্তু আর ঘুম আসবে না, বা তারপরে যদি তুমি একটু যদি দেরি করেও ঘুমাও তাহলে কোনো বড় এফেক্ট পড়ে না। তো এই যে ডেইলি রুটিন মেনটেন করছে কে? এই মেলাটোনিন। বা মেয়েদের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেল, কারো ধরে নাও মাসের 5 তারিখ কি হয়, তার প্রত্যেক মাসে 5 তারিখ কি হয়, মেনস্ট্রুয়েশন হয়। কেন হচ্ছে? কারণ কন্ট্রোল করছে কে? এই মেলাটোনিন। যদি এই হরমোনটা না থাকতো তাহলে কি হতো, হয়তো কোনো মাসে 5 তারিখ, কোনো মাসে 7 তারিখ, কোনো মাসে 2 তারিখ এরকম করে তার মেনস্ট্রুয়েশন ঘটতো, যেটা তার পক্ষে কি খুবই হয়তো অস্বস্তিকর। এবার যদি সে নির্দিষ্ট একটা টাইম জানে তাহলে সে সেই জন্য প্রিপেয়ার থাকতে পারবে। তাহলে কি মেয়েদের মেনস্ট্রুয়েশন কন্ট্রোল করছে কে? মেলাটোনিন। বা বিভিন্ন অর্গানিজমের ক্ষেত্রে তার যে ব্রিডিং সাইকেলটা, সেই ব্রিডিং সাইকেলটাও কন্ট্রোল করছে কে? মেলাটোনিন। ঠিক আছে, তাহলে কি কি কন্ট্রোল করছে? এটা কন্ট্রোল করছে আমাদের স্লিপ ওয়েক সাইকেল, মানে আমরা কখন ঘুম থেকে উঠবো, রাত্রেবেলায় কখন ঘুমাবো, সেই রুটিনটা ফিক্স করে দেয় কে? মেলাটোনিন। তো স্লিপ ওয়েক সাইকেলটাকেও কি করছে? মেনটেন করছে। মেনটেন। আর কি করছে মেনটেন? আমাদের রুটিন অ্যাক্টিভিটি। আর কি করে? মেনস্ট্রুয়েশন সাইকেল মেয়েদের ক্ষেত্রে, মেনস্ট্রুয়াল সাইকেল। আর কি? আর বিভিন্ন অর্গানিজমের ব্রিডিং সাইকেল। এই সমস্ত কিছুকে কন্ট্রোল করে কে? এই মেলাটোনিন। এবার যদি শরীরে মেলাটোনিন হরমোনের প্রভাব যদি কম হয়ে যায় তাহলে কি হবে? ঘুম আসবে না, কোনো একজন ব্যক্তি তার ঘুমের টাইম টেবিল নষ্ট হয়ে পড়বে, তার ঘুমই আসবে না। তখন সে যখন ডক্টরের কাছে যাবে তখন ডক্টর তাকে কি দেবে? বিভিন্ন মেলাটোনিন সাপ্লিমেন্ট তাকে প্রদান করবে। অর্থাৎ ওই ব্যক্তির যে ঘুম আসছে না, তার কি রোগ হয়েছে? ইনসোমনিয়া নামে রোগটা তার হয়েছে, কারণ তার কি হচ্ছে? মেলাটোনিন হরমোনটা ক্ষরণ ঠিকঠাক হচ্ছে না, যার ফলে তার ঘুম আসছে না।
ডাক্তারবাবু কি করবে, তাকে মেলাটোনিন সাপ্লিমেন্ট প্রদান করবে। ঠিক আছে, তো এই হলো পিনিয়াল গ্ল্যান্ড। কি কি বললাম? পিনিয়াল গ্ল্যান্ড হচ্ছে আমাদের ডায়ানসেফালনের পোস্টেরিয়র পার্টে থাকে। ডায়ানসেফালনটা কি, এই যখন প্রথম ক্লাস শুরু করে আমি তখনই বলেছিলাম যে এটা হচ্ছে কি ফর ব্রেনের পার্ট ডায়ানসেফালন। পিনিয়াল গ্ল্যান্ড কোন হরমোন ক্ষরণ করছে? মেলাটোনিন। এটা কি কি মেনটেন করছে? আমাদের স্লিপ ওয়েক সাইকেল, রুটিন অ্যাক্টিভিটি, মেনস্ট্রুয়াল সাইকেল মেয়েদের এবং ব্রিডিং সাইকেল। তো কি করছে? আমাদের দেহের বায়োলজিক্যাল ক্লক হিসেবে কাজ করছে। ঠিক আছে, নেক্সট আমরা যে গ্ল্যান্ড সম্বন্ধে পড়বো সেটা হচ্ছে থাইমাস গ্ল্যান্ড। আমাদের দেহে থাইমাস গ্ল্যান্ডের ভূমিকাও অনেক গুরুত্বপূর্ণ। এটা কি করবে? আমাদের ইমিউন সিস্টেমকে মেনটেন করবে। চলো এবার আমরা পড়বো কি থাইমাস গ্ল্যান্ড। তো থাইমাস গ্ল্যান্ডের লোকেশন কোথায়? এটা হচ্ছে আমাদের ট্রাকিয়া। ট্রাকিয়া এখান থেকে কি হচ্ছে রাইট লাং, এটা হচ্ছে আমাদের রাইট লাং এবং এটা হচ্ছে লেফট। এই জায়গা করে আছে এটা আমাদের কি, এখানে আমাদের হার্ট আছে এবং এই যে ট্রাকিয়া এবং এই যে আমাদের হার্ট, এই দুটোর মিডিলে এই মোটামুটি এই স্থান করে অবস্থান করছে কে, আমাদের থাইমাস গ্ল্যান্ড। তাহলে মোটামুটি লোকেশনটা ক্লিয়ার হলো, কোথায় অবস্থান করছে? হার্ট এবং ট্রাকিয়া এর মিডিলে এবং দুই ফুসফুসের মাঝখানে অবস্থান করছে। দুই ফুসফুসের মাঝখানে ট্রাকিয়ার সামনের দিকে এবং হার্টের পেছনে অবস্থান করছে আমাদের থাইমাস গ্ল্যান্ড। তো থাইমাস গ্ল্যান্ড কোন হরমোন ক্ষরণ করে? থাইমাস গ্ল্যান্ড যে হরমোন ক্ষরণ করে তার নাম হচ্ছে থাইমোসিন। তার নাম হচ্ছে কি থাইমোসিন। ক্লিয়ার? এবার থাইমোসিন কি করবে? ও কিন্তু সবসময় ডাব্লিউবিসি কে চাপ দেয়। কি করে বলে? তুমি চলো, কোথায় চলো? থাইমাস গ্ল্যান্ডের কাছে চলো। কারণ কি দেখো, কেন যেতে বলে, এই যে আমাদের ডাব্লিউবিসি, এটা আমাদের বোন, তো এই বোনের কোথায় তৈরি হয়? আমাদের বোন এর বা হাড়ের এই যে ইয়েলো বোন ম্যারো, এই ইয়েলো বোন ম্যারোতে আমাদের ডাব্লিউবিসি তৈরি, মানে এই হচ্ছে কি ইয়েলো বোন ম্যারো। বোন ম্যারো এবং এটা হচ্ছে রেড বোন ম্যারো। তো এই যে ইয়েলো বোন ম্যারো, এখানে আমাদের ডাব্লিউবিসি তৈরি হয়। লিম্ফোসাইট, এটা ডাব্লিউবিসি। তো কি হয়, প্রত্যেক লিম্ফোসাইটের ছোট থেকে যখন ওরা তৈরি হয় এই যে ইয়েলো বোন ম্যারোতে, তখন থেকে একটা স্বপ্ন থাকে যে যে ব্যক্তির দেহে আমরা তৈরি হচ্ছি তাকে কি করব? সবসময় সুরক্ষা প্রদান করব, কোনো রোগ জীবাণু তার কাছে ঘেঁষতে দেব না। তো কি করে, তার ছোট থেকে ম্যাচিওর হতে শুরু করে। এবার কি করে, এই যে ইয়েলো বোন ম্যারো এদেরকে ছোট থেকে ফাইটিং শেখায়, কিভাবে বাইরের কোন শত্রু যখন আসবে, বাইরের শত্রু মানে এখানে জীবাণু বা ডিজিজ যেগুলো আসবে আমাদের শরীরে, সে জীবাণুর সঙ্গে কিভাবে লড়তে হবে সেগুলো শেখায়। তো সমস্ত কিছু শেখায় এবং এক টাইমে কি করে, লিম্ফোসাইট গুলোকে ম্যাচিওর করে তোলে। এবার যে লিম্ফোসাইট গুলো সব শিখে নিল, কিভাবে যুদ্ধ করতে হয় শিখে নিল, নিয়ে এখানেই ম্যাচিওর হয়ে গেল, মানে ইয়েলো বোন ম্যারোতে তৈরি হয়ে ইয়েলো বোন ম্যারোতে সবকিছু শিখলো, নিয়ে ওখানে ম্যাচিওর হয়ে পড়লো। তখন এই ম্যাচুরেশনের পর তাদেরকে আবার কি করে, এদেরকে বাইরে এভাবে ছেড়ে দেয়। বাইরে ছাড়ার পর যেহেতু এবার এরা ম্যাচিওর হয়ে পড়েছে, তো এদের এবার একটা নামকরণ করতে হবে, তাই তো। আমরা যখন ধীরে ধীরে বড় হয় তখন মোটামুটি আমাদের একটা টাইমে নামকরণ করা হয়। তো এরা যেহেতু ম্যাচিওর হয়ে পড়েছে, তো এবার এদের কি করা হবে, নাম দেওয়া হবে। তাই এদের নাম দেওয়া হয় কি বি লিম্ফোসাইট। ইয়েলো বোন ম্যারো তখন এটাকে ছেড়ে দেয়, বলে তোমরা এখন সবকিছু শিখে গেছো, তোমরা ফাইট করতে পারবে, জীবাণুর সঙ্গে লড়তে পারবে, তাই তোমাদেরকে বাইরে ছেড়ে দিলাম। নিয়ে এদের তোমার একটা প্রত্যেকের নাম দেওয়া হলো কি বি লিম্ফোসাইট। এরকম অনেক বি লিম্ফোসাইট থাকে। এবার এই বি লিম্ফোসাইটরা কি করে,
নিজেরা এবার আরো অনেক সৈন্য তৈরি করে। সৈন্যগুলোর নাম কি? সেই সৈন্যগুলোর নাম হচ্ছে অ্যান্টিবডি। সেই সৈন্যগুলোর কি নাম? এদের নাম হচ্ছে অ্যান্টিবডি। নিয়ে এরা অ্যান্টিবডিকে নিয়ে সবসময় পাহারা দেয়, যাতে কি হয়, যাতে এই কোন জীবাণু যাতে এই মানুষটার শরীরে না ঢুকতে পারে। ঢুকলে ওরা কি করবে? মারপিট শুরু করে দেবে। তো এই অ্যান্টিবডিকে নিয়ে এরা একটা যে ফোর্স তৈরি করে বা একটা সৈন্য তৈরি করে, একে বলা হচ্ছে কি অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউন সিস্টেম। মানে এর ফলে আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠছে তাকে বলা হচ্ছে কি অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউন সিস্টেম। ঠিক আছে, তো এই তো হয়ে গেল। কিন্তু লক্ষ্য করে দেখো যে কি হয়েছে, সব সময় কিন্তু কি সরি সকল লিম্ফোসাইট কিন্তু এখনো কি হয়নি, ম্যাচিওর হয়নি। কিছু কিছু লিম্ফোসাইট ম্যাচিওর হয়ে এরা কি হয়েছে, বি লিম্ফোসাইট হয়েছে। বাকি এই যে লিম্ফোসাইট বা আরো যেগুলো লিম্ফোসাইট থাকে, ওরা ধরে নাও কি ওদের একটু ব্রেন ডেভেলপমেন্ট পাওয়ার কম, ওরা হয়তো এত তাড়াতাড়ি যুদ্ধ মারপিট শিখতে পারেনি, তার ফলে এরা ম্যাচিওর হতে পারেনি। কিন্তু স্বপ্ন তো ওদেরও ছিল যে আমরাও এক টাইমে কি করব, যে রোগ প্রতিরোধ ক্ষমতাতে অংশগ্রহণ করব, আমরাও যুদ্ধ করব। তাই এই কিন্তু কি করে, ম্যাচিওর যেহেতু হয়নি তার মনে খুবই দুঃখ হয়ে। তো থাইমোসিন কি করলো, এই লিম্ফোসাইটের লক্ষ্য করলো। এ ধরলেও একদিন যাচ্ছিল, তো এই লিম্ফোসাইটটাকে লক্ষ্য করলো যে বসে বসে কান্না করছে। তখন লিম্ফোসাইট তার সমস্ত ব্যাক স্টোরি যারা শোনালো যে এই ব্যাপার, আমার যাওয়ার ইচ্ছা ছিল সৈন্যতে, আমি যেতে পারলাম না। তখন থাইমোসিন কি করবে, লিম্ফোসাইট থেকে থাইমাস গ্ল্যান্ডে নিয়ে যাবে। থাইমোসিন বলবে আচ্ছা এই ব্যাপার। তখন থাইমোসিন কি করবে, এই থাইমোসিন কিন্তু লিম্ফোসাইট থেকে থাইমাস গ্ল্যান্ডের কাছে নিয়ে যাবে। মানে থাইমাস গ্ল্যান্ড মানে কি, টিজি, থাইমাস গ্ল্যান্ড। তো এই টিজির কাছে নিয়ে গেল, থাইমাস গ্ল্যান্ডের কাছে নিয়ে গেল। থাইমাস গ্ল্যান্ড তখন কি করবে, ওকেও ইয়েলো বোন ম্যারো যেমন এদিকে শিখিয়েছিল, তেমন থাইমাস গ্ল্যান্ড কি করবে, যারা এখন পর্যন্ত ম্যাচিওর হয়নি ওই লিম্ফোসাইট গুলোকে সমস্ত কিছু শিখাবে, নিয়ে ওই লিম্ফোসাইট গুলোকে ম্যাচিওর করবে। এক টাইমে গিয়ে কি করবে, এই লিম্ফোসাইট গুলো এবার সবকিছু শিখে নিবে, ম্যাচিওর হয়ে পড়বে পুরো। এবার যেহেতু ওদেরকে নাম দিয়েছিল বি লিম্ফোসাইট, যেহেতু ওরা বোন ম্যারো থেকে তৈরি হয়েছিল, তাই বি ফর বোন ম্যারো, বোন ম্যারো থেকে এরা বি লিম্ফোসাইট নাম পেয়ে বেরিয়ে গেছে। দেখো এই যে লিম্ফোসাইটটা এসছে, এই লিম্ফোসাইটে এখানে কি আনলো, থাইমোসিন আনলো। আর ওই লিম্ফোসাইটটাকে যুদ্ধ করা বা রোগ জীবাণুর সঙ্গে লড়াই করার টেকনিকটা শিখালো, থাইমাস গ্ল্যান্ড শিখালো। থাইমাস গ্ল্যান্ডেরও টি আছে, আবার থাইমোসিনেরও টি আছে। তাই টি নামটাকে কমন নিয়ে নিল কে, এই লিম্ফোসাইট, এবং নিজের নাম সে রাখলো, আজ থেকে আমার নাম হবে টি লিম্ফোসাইট। আজ থেকে আমার নাম কি হবে, আজ থেকে আমার নাম হবে টি লিম্ফোসাইট। ও যেমন বোন ম্যারো থেকে তৈরি, বোন ম্যারো থেকে তৈরি বলে কি পেয়েছে, বি লিম্ফোসাইট পেয়েছে। তো আমাকে যেহেতু তোমরা থাইমোসিন আমাকে আগে না আনলো, আমাকে থাইমাস গ্ল্যান্ড সবকিছু শিখালো, তাই আমি তোমাদের দুজনের কমন নাম টি নিব, নিয়ে টি থেকে টি লিম্ফোসাইট নাম রাখবো। তো দেখো বি লিম্ফোসাইট যেমন অ্যান্টিবডির ফোর্স তৈরি করলো, তো এ তো অ্যান্টিবডি আনতে পারছে না, যেহেতু অ্যান্টিবডি দলকে ওরা নিয়ে নিয়েছে। তো এবার নতুন দল তৈরি করছে, যেটা হচ্ছে কি সেল দিয়ে তৈরি। এবার আছে কি সেল নিয়ে, সেল বানিয়ে যে ইমিউন সিস্টেম এরা বানাচ্ছে, সেই ইমিউন সিস্টেমকে বলা হচ্ছে কি সেল মিডিয়েটেড ইমিউন সিস্টেম। একটা নতুন ধরনের ইমিউন সিস্টেম বানিয়ে ফেললো। এ বানানো ঠিকই আছে, কিন্তু কিন্তু যদি থাইমোসিন ওকে থাইমাস গ্ল্যান্ডের কাছে না নিয়ে যেত, বা থাইমাস গ্ল্যান্ড যদি ওকে রোগ জীবাণুর সঙ্গে কি করে লড়াই করতে হয় সেটা যদি না শিখাতো, তাহলে টি লিম্ফোসাইট কি এত কিছু জানতে পারতো, বা সেল মিডিয়েটেড ইমিউন সিস্টেম কি তৈরি করতে পারতো না। তাহলে মেন ভূমিকা কার, এই যে ইমিউন সিস্টেমটা তৈরি হলো, তাতে মেন ভূমিকা কার, অবশ্যই আমাদের থাইমাস গ্ল্যান্ডের অনেক বড় একটা ভূমিকা। তাই থাইমাস গ্ল্যান্ড যদি না থাকে, তাহলে আমাদের রোগ জীবাণু সঙ্গে লড়াই করার ক্ষমতা, অর্থাৎ আমাদের যে ইমিউন সিস্টেম, সেটা ধীরে 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 ধ্বংস হয়ে পড়বে, নষ্ট হয়ে পড়বে, কোয়ালিটি লো হয়ে যাবে। তাই এবার দেখো আমরা কি দেখবো, যে আমাদের থাইমাস গ্ল্যান্ড সবসময় আমাদের সঙ্গে থাকে না, এক টাইমে গিয়ে থাইমাস গ্ল্যান্ড উধাও হয়ে যায়। এবার এটা কখন হয়,
যখন আমাদের বয়ঃসন্ধি স্টার্ট হয়, অর্থাৎ আমাদের পিউবার্টি যখন স্টার্ট হয়ে যায়, তখন আমাদের এই যে থাইমাস গ্ল্যান্ড, এই থাইমাস গ্ল্যান্ড কিন্তু কি করে আমাদের সঙ্গ ছাড়তে শুরু করে, মানে ডিজেনারেট হওয়া শুরু করে দেয়। এটা কি হয়, at the time of puberty it start degenerating. At the time of puberty it start degenerating. মানে আমাদের কিন্তু এখন কি হয়েছে, থাইমাস গ্ল্যান্ড কিন্তু ধীরে 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 ক্ষয় হওয়া স্টার্ট হয়ে গেছে। যাদেরই আমাদের বয়ঃসন্ধি স্টার্ট হচ্ছে, মানে আমরা যারা বয়ঃসন্ধি কালে চলে আসছি, তাদের কি হচ্ছে, ধীরে 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 থাইমাস গ্ল্যান্ড ক্ষয় হওয়া শুরু হয়ে গেছে। যার ফলে দেখবে বয়স্ক মানুষদের কি হয়, তারা খুব সহজে রোগ দ্বারা আক্রান্ত হয়ে পড়ে, কারণ তাদের যতটুকু ইমিউন সিস্টেম বডিতে তৈরি হওয়া সুযোগ ছিল তা হয়ে গেছে। এর থেকে বেশি আর কোনো উপায় নেই, কারণ থাইমাস গ্ল্যান্ড নষ্ট হয়ে গেছে। এবার যা করবে, তোমার ইমিউন সিস্টেম যেভাবে তৈরি হয়ে আছে, যে রোগ প্রতিরোধ ক্ষমতা করতে পারবে, তোমাদের বাকি যে রোগ প্রতিরোধ ক্ষমতা তোমাদের বডিতে অলরেডি প্রেজেন্ট আছে, সেগুলোই করবে বৃদ্ধ মানুষদের ক্ষেত্রে। এবার যাদের থাইমাস গ্ল্যান্ড আছে, তাদের এখনো টাইম আছে ইমিউন সিস্টেম বানানোর, তাদের বডি এখন মোটামুটি ফিট থাকবে, ঠিক আছে। তার জন্য দেখবে বাচ্চা ছেলেরা যদি একটু জলে ভেজে, বা ধরে নাও যাদের 10, 11 বা 12 বছর বয়স, তারা যদি বৃষ্টি জলে হালকা ভেজে, তো তাদের কোনো সমস্যা হয় না, বা সর্দি সহজে লাগে না, বা জ্বরও হয় না, খুব অল্প হয়। কিন্তু বয়স্ক মানুষদের হালকা একটুতেই তারা কি করে, কাশে বা সর্দি জ্বর তাড়াতাড়ি লাগে, কারণ কি, তাদের থাইমাস গ্ল্যান্ড নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এই ছিল আজকের লেকচার। আজকের লেকচারে আমরা কি পড়লাম, হরমোনের বেশি প্রভাব বা হরমোনের কম ক্ষরণে কি কি রোগ হয় সে সম্বন্ধে পড়লাম। পজিটিভ নেগেটিভ ফিডব্যাক পড়লাম, আমরা পিনিয়াল গ্ল্যান্ড পড়লাম, আমরা থাইমাস গ্ল্যান্ড সম্বন্ধে পড়লাম, ঠিক আছে। যদি আজকের ভিডিও তোমাদেরকে যদি ভালো লেগেছে, তো অবশ্যই ভিডিওতে লাইক দেবে, কমেন্টে আমাকে জানাবে যে তোমরা লেকচারের কোন জায়গাটা বুঝতে পারলে না। তাও যদি সমস্যা হয় তো আমাদের মেল করবে, তাও প্রবলেম হলে আমাদের ওয়েবসাইটে ডাউট সলভ যেখানে অপশন আছে, ওখানে গিয়েও তোমরা কোশ্চেন করতে পারো, কোনো সমস্যা হলে বলতে পারো। এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা এরকমই এডুকেশনাল ভিডিও সব সময় আমাদের চ্যানেলে নিয়ে আসি। তাই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমাদের ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তো আজকের লেকচারের জন্য অনেক অনেক থ্যাংক ইউ। দেখা হচ্ছে আবার পরের লেকচারে।